আউটডোর নিউজ 24 সংবাদের সাথে আছি আমরা দুজন, আমি সারা মেহজাবিন এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো। এবার বিস্তারিত। 26 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের নাম চূড়ান্ত। পরের পদগুলোর জন্য জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ ভাগের কয়েকজন নেতার নাম আলোচনায়। বিস্তারিত জানাচ্ছেন সজল দাস। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিতের প্রত্যয়ে অবশেষে আসছে নতুন রাজনৈতিক দল। দলের আহ্বায়ক হিসেবে নাম প্রায় চূড়ান্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের। নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম যে কোনো সময় সরকার থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তবে সদস্য সচিব পদে কে আসবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অধিকাংশ নেতার পছন্দ আখতার হোসেন। মুখ্য সংগঠক ও মুখপাত্র পদের জন্য আলোচনায় আছেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এরকম পরিস্থিতিতে ফেসবুকে উত্তাপ ছড়াচ্ছে। আখতার হোসেনের শুভানুধ্যায়ীরা ফেসবুকে তাকে নিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন। কেউ কেউ লেখেন আখতারকে মাইনাস করার পরিকল্পনা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন আলোচনায় এক পক্ষে ছিলেন শিবিরের সাবেক নেতারা, অন্য পক্ষে ছাত্রশক্তি ও ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতাদের পাশাপাশি দেখা গেছে মধ্যপন্থী অনেককে। ফেসবুকে এমন বাহাস চলার মধ্যে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে দফায় দফায় বৈঠক করেন নেতারা। আমরা একটি কালেকটিভ লিডারশিপ চাই এবং আমরা বর্তমান রাজনীতিতে নতুন একটি রাজনীতির পরম্পরা যেতে চাই, যেখানে কোথাও আমরা কোনো ব্যক্তি পূজা চাই না। দলের দায়িত্বশীল নেতারা জানান, নতুন দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের আয়োজনটি হতে পারে 26 ফেব্রুয়ারি। ঢাকায় অনুষ্ঠান করে দলের ঘোষণা দেওয়া হবে। অনুষ্ঠানটি হতে পারে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন, এগুলো কোনো কিছুই থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে, আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া, আগামীর বাংলাদেশের চাওয়া, সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। দলের আত্মপ্রকাশের আয়োজনের জন্য ইতিমধ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে জাতীয় নাগরিক কমিটির 68 জন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 30 জন নেতা রয়েছেন। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল সম্পর্কে সম্প্রতি শুরু হওয়া প্রচারণা আপনার চোখে নতুন বাংলাদেশ জনমত বিশ্লেষণ ও মূল্যায়নের জন্য উপকমিটি গঠন করা হয়েছে। সজল দাস, নিউজ 24, ঢাকা। রাজধানী চিন্ময়টি সম্মেলন কেন্দ্রে 3 বাহিনীর সাবেক কয়েকজন সদস্যের সঙ্গে মতবিনিময় করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছেন সশস্ত্র বাহিনীর সাবেক কয়েকজন সদস্য। সেখানে আছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মোহাইমিনুল, ছাত্রদের নতুন রাজনৈতিক দল তো আসতে যাচ্ছে, সেখানে সশস্ত্র বাহিনীর সাবেকরা যুক্ত হচ্ছেন, এ বিষয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন, নতুন আপডেট? ধন্যবাদ সারা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চিন্ময়টি সম্মেলন কেন্দ্রের এবং এখানে কিন্তু এই মাত্র শুরু হলো অনুষ্ঠানটি এবং সেখানে কিন্তু মতবিনিময় সভা চলছে জাতীয় নাগরিক কমিটির সাথে, সাবেক সামরিক বাহিনীর যে সদস্য রয়েছে তাদের সাথে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকজন বেশ ভালো সংখ্যায় কিন্তু সামরিক বাহিনীর সাবেক সদস্যরা উপস্থিত হয়েছেন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু এখানে আমরা দেখেছি বেশ কয়েকজন কেন্দ্রীয় আহ্বায়ক রয়েছেন এবং সেই সাথে সার্জিস আলম কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিন্তু অবস্থান নিয়েছেন এখন স্টেজে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু মূলত নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির সদস্যদের সাথে এই মতবিনিময় সভাটি আয়োজন করেছে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা এবং তারা কিন্তু অনেকেই আমরা জানতে পেরেছি যে এর মধ্যে জাতীয় নাগরিক কমিটিতে জয়েন করেছেন এবং আগামীতে বেশ কয়েকজন অংশগ্রহণ করতে যাচ্ছেন। এমনকি আঞ্চলিক পর্যায়ে যেসব কমিটিগুলো রয়েছে সেখানেও কিন্তু তাদের ভারী সংখ্যায় উপস্থিতি থাকবে বলে আমরা জানতে পেরেছি এবং নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সাবেক সামরিক সদস্য কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা কিন্তু স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন এবং নতুন যে দলটি আসতে চলেছে সেখানে কিন্তু তাদের ভালো সংখ্যায় উপস্থিতি থাকবে এবং এখানে কিন্তু সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা থেকে শুরু করে সেনা সদস্যরা, সৈনিক থেকে শুরু করে সকল স্তরের র্যাঙ্কের কর্মকর্তা এবং সদস্যরা কিন্তু আছেন এবং তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন মূলত জাতীয় নাগরিক কমিটির সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে মতবিনিময় সভা সেখানে অংশ নেওয়ার জন্য। এবং সকাল থেকে কিন্তু আসলে এই বিষয়টি চাওয়ার হলো জানা যাচ্ছিল না কী নিয়ে আলোচনা হচ্ছে এবং কাদের সাথে আলোচনা হচ্ছে। দুপুরের মধ্যে নিশ্চিত করা যায় যে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা কিন্তু এই মতবিনিময়ে থাকবেন জাতীয় নাগরিক কমিটির সাথে। এখানে কিন্তু সার্জিস রয়েছে স্টেজে এবং
তার সাথে কিন্তু মূলত মতবিনিময় সভাটি শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। অনুষ্ঠানটি শুরু হয়েছে, তবে এখনো মতবিনিময় কোনো আলোচনা শুরু হয়নি। কি সংখ্যায় অংশগ্রহণ করতে চলেছেন এই নতুন দলে সামরিক বাহিনীর সাবেক সদস্যরা, সেটা এখনো জানা যায়নি। তো এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল, আপনাকে ধন্যবাদ। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐক্য গড়ে ওঠেনি বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীতে এক সেমিনারে বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে এখনো কেউ কেউ খাটো করে দেখছেন। বিশেষজ্ঞরা বলেন, দেশে প্রয়োজনীয় সংস্কার দরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও ঐক্য অপরিহার্য। জনগণের ভোটের অধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণের উপর জোর দেন তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে চলছে গবেষণা প্রতিষ্ঠান সানেমের 3 দিনব্যাপী অর্থনীতিবিদদের 8ম বার্ষিক সম্মেলন। দ্বিতীয় দিনের প্রথম সেশনে আলোচনায় অংশ নেন সংস্কার কমিশনের সদস্য, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীরা। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর রৌনক জাহানের সঞ্চালনায় সম্মেলনে উঠে আসে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সম্ভাবনা, অসঙ্গতি ও নাগরিক প্রত্যাশার নানা দিক। বক্তারা বলেন, রাষ্ট্রীয় সংস্কার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের সম্পৃক্ততা জরুরি। অনেক সংস্কার চাই, কিন্তু সংস্কারগুলো কি মানে একটু আমাদের জানতে হবে। কমিশনগুলো যে কাজ করেছে, কনস্টিটিউশন কমিশন সহ, এটা খুবই একটা হতাশার বিষয় যে সেই কমিশনগুলোর মধ্যে আমরা এই রিফ্লেকশনগুলো পাইনি। এখনো খোলা মনে কথা বলার সুযোগ তৈরি হয়নি বলে অভিযোগ রাজনৈতিক দলের নেতাদের। বলেন, রক্তঝরা জুলাই বিপ্লবকে অস্বীকার করার সুযোগ নেই। এই যে গণ অভ্যুত্থানের পরে আজকে প্রায় 6.5-7 মাসের উপরে দাঁড়িয়ে আমরা কি সবাই আমাদের খোলা মনে কথা বলার মতো পরিবেশ আছে? ঠিক যে মুহূর্তে কথা বলছি আমি পরিষ্কার বলে নাই। এই ছাত্র জনতা এবং জনসাধারণ বা যে জনসাধারণ বলে পিপল, তারা কিন্তু আবারও বাদ পড়ছে বলে আমাদের ধারণা। কারণ তারা ওয়েবসাইটের মধ্যে দিয়ে কিছু মতামত নিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে জাস্ট ইনস্ট্রুমেন্টাল, যে আমাদের নিতে হয় এই কারণে। কিন্তু লার্জলি যে পিপলকে কানেক্ট করা, মানে বটম টু টপ, এটা দেখা যাচ্ছে না। বিগত সরকার কর্তৃক হরণ করা ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। সেই সঙ্গে বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতেরও বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে, রেকগনাইজ দ্য ফ্যাক্ট, যেটা ঘটেনি। তার মানে আমরা কিছুটা পরিবর্তন করতে পারি। You are in a position to mobilize people, block traffic, create difficulty. This has now become a political deluge. অর্থনীতির স্বাভাবিক গতি ধরে রাখতে আইন শৃঙ্খলার উন্নয়নের উপরও জোর দেন বিশেষজ্ঞরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দলের কেউ অন্যায় করলে তদন্ত করে শাস্তি দেয়া হচ্ছে, আর এটাই অন্য দলের সঙ্গে বিএনপির সবচেয়ে বড় পার্থক্য, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এই কথা বলেন তিনি। 7 বছর পর যশোর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। স্বাভাবিকভাবেই বেশ উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। এছাড়া বহু বছর পর ভয়হীন শঙ্কাহীন কর্মসূচি, তাই ব্যাপক উৎসাহ উদ্দীপনা কর্মী সমর্থকদের। সম্মেলনের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিটি স্তরে সংগঠনকে আরো গতিশীল করতে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি। কথা বলেন সমসাময়িক রাজনীতির নানা প্রসঙ্গে। রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর পুনর্গঠন প্রয়োজন। দলের শীর্ষ এই নেতার দাবি, অনেকের মতো অনুকূল পরিবেশে নয়, আরো বহু আগেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে রাষ্ট্র সংস্কারে 31 দফা ঘোষণা করেছিল বিএনপি। যখন দেশের লক্ষ লক্ষ মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে মানুষের ভোটের অধিকারকে হরণ করে ক্ষমতা দখল করে রেখেছিল, তখন তার সেই রক্তচক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে 31 দফা উপস্থাপন করেছে। বলেন, বিএনপির সঙ্গে অন্য দলের সবচেয়ে বড় পার্থক্য হলো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হয় না, বরং কঠোর শাস্তির আওতায় আনা হয় সাংগঠনিকভাবে। বিএনপির অমুক লোক এটা করেছে, তমুক লোক এটা করেছে, দয়া করে এসব কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপির প্রধান লক্ষ্যই হলো রাষ্ট্র মেরামত করে মানুষের জীবন মান উন্নয়ন করা। এই সরকার, যার প্রধান কাজ হচ্ছে একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন উপস্থাপন করা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল
সরকার গঠন করতে সক্ষম হলে আমাদের সবচেয়ে প্রথম যেই কাজটি হবে এই মাতৃভূমিকে পুনর্গঠন করা। নানা ইস্যুতে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন তারেক রহমান। বলেন, ক্ষমতায় টিকে থাকতে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে স্বৈরাচার শেখ হাসিনা। খুনি লুটেরা স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শাফিয়াস রাসনা, নিউজ 24। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ 4 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন তারা। এর আগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন নেতাকর্মীরা। সমাবেশ থেকে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারা। এই জনসাধারণের একটাই বার্তা, যত দ্রুত সম্ভব এ দেশে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা হোক। এদেশের মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, এটা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যা যা সংস্কার করা দরকার, সংস্কার তো হবেই। তো এটা নির্বাচিত সরকার যা রেখে যাবেন সেটা তারা করবে, কিন্তু দয়া করে একটা নির্বাচন দেয়। গণঅভ্যুত্থানের পর দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 24-এর শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিগত 54 বছরের রাজনীতি ও সংবিধানে যে জঞ্জাল তৈরি হয়েছে তার সংস্কার অতি জরুরি। কুমিল্লা ও লক্ষ্মীপুরে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। প্রায় 2 দশক পর লক্ষ্মীপুরে জামায়াতের সমাবেশ। শনিবার গেলেন বর্তমান আমির, তাই তো উচ্ছ্বাসের শেষ নেই নেতাকর্মীদের মাঝে। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীদের গন্তব্য ছিল আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। সভা শুরুর অনেক আগেই কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল। সমাবেশে জামায়াত আমির বলেন, গণ অভ্যুত্থানের পরও দেশে অপরাধ দুর্নীতি বন্ধ হয়নি। 24-এর শহীদদের সম্মানে দখল চাঁদাবাজি বন্ধের অনুরোধ করেন তিনি। 5 আগস্ট থেকে শুরু করে আজকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত এই সামান্য পরিক্রমায় কোথাও আপনি দেখবেন না ইসলামী দলের কোন লোক এখন জাতির উপরে জুলুম করছে। এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের কর্মী সমাবেশে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 54 বছরের রাজনীতিতে ও সংবিধানে নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল তৈরি হয়েছে তা পরিষ্কারের সংস্কার প্রয়োজন। স্ট্যান্ড আগে বলেছি যে প্রয়োজনীয় সংস্কার শেষেই যত দ্রুত সম্ভব নির্বাচন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেয়া, দলটির নিবন্ধন ফেরত দেয়া সহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের পালিয়ে থাকা খুনি নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিও করেন জামায়াত নেতারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীত শেষে রাজধানীতে বৃষ্টির আনাগোনা চলছে বইমেলা, সেখানেও বিপাকে পড়েছে মানুষ। মেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, আরো জানবো তার কাছ থেকে। অন্তরা, বইমেলা বৃষ্টির মধ্যে কি পরিস্থিতি জানাবেন, সর্বশেষ খবর সেখানকার। সারা, আসলে বইমেলায় সন্ধ্যে 6টার দিকে হঠাৎই বৃষ্টি বিভ্রাট বলতে পারেন। তখন তড়িঘড়ি করে এখানে যারা ছিলেন তারা কিন্তু সরে গিয়েছেন, কেউ হয়তো ছাউনির নিচে গিয়েছেন, কেউ হয়তো গিয়েছেন বইমেলার যে স্টলগুলো রয়েছে সেই স্টলগুলোর মধ্যে। অনেককে আমরা আশ্রয় নিতে দেখেছি রমনা কালী মন্দিরের মধ্যে এবং খাবারের যে স্টলগুলো রয়েছে সেখানেও। এবং সেই সাথে আপনাকে আরেকটি বিষয় জানতে চাই যে আজকে যখন বইমেলায় বৃষ্টি নামে তার আগে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে বারবারই ঘোষণা দেওয়া হচ্ছিল যে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সুতরাং যে সকল প্রকাশনী সংস্থাগুলো রয়েছে তারা যেন বইগুলো আগেই একদম ঢেকে রাখে এবং সেই চিত্রটি আমরা আসলে দেখতে পেয়েছি। অনেকেই আসলে এই যে বাংলা একাডেমি বারবার করে ঘোষণা দিচ্ছিল তখনই আসলে পলিথিন দিয়ে তাদের বইগুলোকে ঢেকে রাখছিলেন, কিন্তু তারপরেও কিছু কিছু বই ছোটোখাটো আকারে ভিজেছে বটে, কিন্তু আমরা যেটা দেখেছি যে মোটামুটি খুব যে বড় ধরনের সংকটে পড়েছে
প্রকাশনী সংস্থাগুলো বা বইগুলো তেমনটি নয়। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে বইমেলার মধ্যে যে ধুলোগুলো ছিল, বৃষ্টির কারণে ধুলোগুলো সরে গেছে, এখন আর ধুলো নেই, কিন্তু কিছু কিছু জায়গায় কাদা হয়েছে। তো সব মিলিয়ে আসলে পরিবেশটা কিছুটা ঠান্ডা, কিছুটা স্বস্তির সেই হিসেবে, কিন্তু বেশ কিছুটা অস্বস্তিরও বটে। অর্থাৎ স্বস্তি অস্বস্তি দুটো মিলিয়েই আসলে বইমেলায় এখন লেখক পাঠকের যে আনাগোনা সেটি আমরা দেখতে পাচ্ছি। তবে বিকেলে যে ভিড়টা ছিল সেই ভিড় কিন্তু এখন অনেকটাই কমে গেছে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সারা। অন্তরা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বইমেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করলে এভাবেই তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে ছোড়া হয় জল কামান এবং সাউন্ড গ্রেনেড। এরপর লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। সড়ক ছেড়ে পালিয়ে যায় আন্দোলনকারীরা। এ ঘটনায় আহত হয় কয়েকজন। এর আগে সড়ক অবরুদ্ধ করায় সচিবালয় সহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। পুলিশ তাদের রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে দাবি না মানা পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানায় আন্দোলনকারীরা। পুলিশ বলছে জনভোগান্তি তৈরি করায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছেন তারা। এখানে আসার পরপরই তারা কিন্তু করছে কি দুই পাশের দুই রাস্তায় বন্ধ করে দিল। তারপরে আমরা কয়েক দফায় আমি সহ আমার অফিসারদেরও পাঠাইছি। আমরা বলছি যে ভাই আপনারা রাস্তাটা শুধু ছেড়ে দেন, বাদ বাকি আপনারা বসে থাকেন, আপনাদের দাবি দেওয়া আদায় হোক বা যাই হোক, এটা আপনারা আপনাদের ব্যাপার, রাস্তাটা ছেড়ে দেন। দুর্ভোগ হচ্ছে, আপনারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার ক্যানন যেটা আছে, জল কামান বলে, এই জল কামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সার্টিফিকেট দিয়ে তাদেরকে আন্দোলনকারীদের সরিয়ে দিলে শনিবার বিকেল 5:30টার পর থেকে প্রেস ক্লাবের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বঙ্গভূমিতে শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ছিল না কোনো কালই। স্বপ্ন ছিল নতুন বাংলাদেশে পরিস্থিতি বদলাবে, কিন্তু বাস্তবতা হলো বদলায়নি কিছুই। তেমন কোনো ইঙ্গিতও নেই। চারদিকে সংস্কারের ডামাডোল, অথচ উপেক্ষিতই থেকে গেছে শিক্ষা খাত। এ খাতে হয়নি কোনো সংস্কার কমিশন। আর এই যখন অবস্থা, তখন শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন অবহেলার এমন ধারা চলতে থাকলে উন্নয়নের আশা অধরাই থেকে যাবে। সজল দাসের প্রতিবেদন। জাতির মেরুদণ্ড নাকি শিক্ষা? রাজধানীর শাহবাগে শিক্ষক পুলিশের এমন মারমুখী অবস্থান জানান দেয় বাংলাদেশে শিক্ষা খাতের দশা কোন দৈন্যে আটকা। জলকামান, কাঁদানে গ্যাস আর লাঠিপেটাই যেন এক যুদ্ধক্ষেত্র। নিয়োগ বাতিলের প্রতিবাদ কিংবা জাতীয়করণের দাবি, ধারাবাহিকভাবেই মাঠে নামছেন প্রজন্ম গড়ার কারিগররা। যেন দাবি আদায়ের মৌসুম চলছে দেশে। এসবের জাতাকলে নগরবাসীর জীবন ওষ্ঠাগত। ঘন্টার পর ঘন্টা যানজটে ভোগান্তি ওঠে চরমে। অস্থিরতা শিক্ষা প্রশাসনেও। পদোন্নতি, কর্মকর্তাদের বৈষম্য নিরসন ও বদলি, গুচ্ছ ভর্তি পরীক্ষা সহ নানা বিষয়ে সংকট চরমে। নতুন করে যুক্ত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণে জটিলতা। সব মিলিয়ে এলোমেলো শিক্ষা খাতে বিপাকে সরকার। শিক্ষা ব্যবস্থা এতদিন অপরিকল্পিতভাবে ছিল, এটাতে হঠাৎ করে তো রাতারাতিভাবে ঠিক করা যাবে না। যাতে শিক্ষার মান উন্নত হয়, যাতে শিক্ষকরা আরেকটু ভালো সুযোগ সুবিধা পেতে পারেন, সেদিকে চেষ্টা করবে। অথচ স্বপ্ন ছিল বদলে যাওয়া বাংলাদেশে ঘুরে দাঁড়াবে শিক্ষা খাত, ঘুচবে অবহেলা। কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্বাচন, সংবিধান সহ নানা খাত সংস্কারে হয়েছে আলাদা কমিশন, কিন্তু উপেক্ষিতই রয়ে গেছে শিক্ষা খাত। বাংলাদেশে আমি আগেও বলেছি, এখনো বলছি, শিক্ষা কখনো প্রায়োরিটি ছিল না। শিক্ষাকে প্রায়োরিটি দিতে হবে। কিন্তু যারা এটা চিন্তা করবেন তাদের তো মাথার মধ্যে এটা কাজ করছে না। তারা রাজনীতি, তারা কমিশন বানিয়েছে, 14টা কমিশন বানিয়েছেন, আর একটা বানালে 15টা কমিশন। শিক্ষা তাদের মধ্যে প্রায়োরিটি নাই। এবং আমরা খুবই আশাবাদী ছিলাম, ওখানে অনেকজন শিক্ষক আছেন, প্রফেসর আছেন। শিক্ষা প্রশাসনকে আরো সক্রিয় করার আহ্বান শিক্ষাবিদ ও গবেষকদের। তারা বলছেন অবিলম্বে কমিশন গঠনের মাধ্যমে সংস্কারের আওতায় আনতে হবে এই খাত। সবকিছু মিলিয়ে শিক্ষাক্ষেত্রে একটা যে চরম নৈরাজ্যকর অবস্থা তৈরি হয়েছে,
আমি একজন শিক্ষক হিসেবে এটা আমাকে উদ্বিগ্ন করে। যাদের হাতে ক্ষমতা আছে তারা যে একেবারে নিশ্চেষ্ট আছেন, কিন্তু এটা আমি অভিযোগ করতে চাই না, তাদের উদ্যোগ আছে, কিন্তু এই উদ্যোগটা এখনো কাঙ্ক্ষিত বা দৃশ্যমান কোনো ইতিবাচক ফলাফল এই পর্যন্ত আনতে পারেনি। আন্দোলন সংগ্রামে শিক্ষক শিক্ষার্থীদেরও আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান শিক্ষাবিদ ও গবেষকদের। আন্দোলন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানান ধরনের অস্থিরতার কারণে শিক্ষা ব্যবস্থা দিন দিন আরও বেশি ক্ষতির মুখে পড়ছে। শিক্ষাবিদরা বলছেন এখনই সময় এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার, শিক্ষা ব্যবস্থা সঠিক পথে এগিয়ে নেওয়ার। সজল দাস, নিউজ 24, ঢাকা। টাঙ্গাইলে মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি ও 2 নারী যাত্রী শ্লীলতাহানির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা 11:30টায় প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, শুক্রবার রাতে সাভার থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আতিকুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণের নামে বাংলাদেশকে $29 মিলিয়ন দিয়েছিল বাইডেন প্রশাসন। এমন মন্তব্য করে নতুন বিতর্ক উস্কে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন ব্যয় করেছে যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের জেরে উত্তাল ভারতের রাজনীতি। পুরো বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। to strengthen the political landscape in Bangladesh. বাংলাদেশকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলকে শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে এই সহায়তা গেছে, যেটির নাম কেউ কোনোদিন শুনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন আপনার ছোট ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 10,000 পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে $29 মিলিয়ন পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য। আমি মনে করি তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। শুধু বাংলাদেশ নয়, আলোচনায় ভারত। লোকসভা নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে ভারতকে $21 মিলিয়ন সহায়তা দিয়েছিল বাইডেন প্রশাসন। ট্রাম্পের এমন মন্তব্যে শোরগোল চলছে ভারতের রাজনীতিতে। একে অপরকে দুষছে কংগ্রেস এবং বিজেপি। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এই ঘটনায় গভীর উদ্বেগ জানানো হয়। We have seen information that has been put out by the US administration regarding certain USAID activities and funding. কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা ট্রাম্পের বক্তব্যকে অর্থহীন বলছে। অবশ্য ট্রাম্পের বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেয়নি যুক্তরাষ্ট্র। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।